আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। ২০২৬ সালের জানুয়ারি মাসে যত সরকারি বেসরকারি চাকরি পরীক্ষা হয়েছে, সকল পরীক্ষার যে জিকে প্রশ্ন, সাধারণ জ্ঞান প্রশ্ন হয়েছে, আমরা সেগুলো সমাধান করব। চলুন আমরা শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে, ঢাকাকে প্রথম কখন বাংলার রাজধানী করা হয়? আপনারা জানেন এটি একটি রিপিট প্রশ্ন, অনেকবার এসেছে। এটি এসেছে পোস্টমাস্টার জেনারেল পূর্বাঞ্চল চট্টগ্রামে। অর্থাৎ ঢাকাকে প্রথম কখন বাংলার রাজধানী করা হয়? আমরা জানি যে ১৬১০ সালে ঢাকাকে বাংলার রাজধানী করা হয়েছিল। ২ নম্বর প্রশ্ন, গণপ্রজাতন্ত্রী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কততম অনুচ্ছেদে? শিক্ষার অধিকারের বিষয়টি বর্ণিত রয়েছে। শিক্ষার অধিকারের বিষয়টি বর্ণিত রয়েছে সংবিধানের ১৭তম অনুচ্ছেদে। এরপরে প্রশ্ন হলো, দেখুন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত ঈশ্বরদী উপজেলা, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলাতে। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করেছিল কবে? বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করেছিল ১৭ই সেপ্টেম্বর ১৯৭৪ সালে। এরপরে দেখুন আন্তর্জাতিক ডাক দিবস কবে? এটি হচ্ছে ডাক দিবস, যেহেতু এটা পোস্টমাস্টার এসেছে এজন্য এখানে কিন্তু ডাক দেওয়া হয়েছে। অর্থাৎ ডাক দিবস কবে আন্তর্জাতিক? আমরা জানি যে ৯ অক্টোবর হচ্ছে আন্তর্জাতিক ডাক দিবস। গ্রিনল্যান্ড কোন দেশের অধীনে রয়েছে? গ্রিনল্যান্ড এটি মূলত ডেনমার্কের অধীনে রয়েছে। এরপরে দেখুন ইউক্রেনের প্রেসিডেন্টের নাম কি? ইউক্রেনের প্রেসিডেন্টের নাম হলো ভ্লাদিমির জেলেনস্কি। এরপরে প্রশ্ন হলো, কোন শহরকে মুসলমান, খ্রিস্টান, ইহুদি সকলেই পবিত্র স্থান মনে করে থাকে? সেটি হচ্ছে জেরুজালেম। এরপরের প্রশ্ন হলো, কোন দেশটি ওশেনিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত? ওশেনিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত হচ্ছে নাউরু। নাউরু হচ্ছে ওশেনিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত। কোন বিষয়টি মুদ্রা পাচারের অন্তর্ভুক্ত নয়? মুদ্রা পাচারের অন্তর্ভুক্ত নয়। দেখুন এখানে আহ, রপ্তানি পণ্যের অবমূল্যায়ন এটি কিন্তু মুদ্রা পাচারের অন্তর্ভুক্ত নয়। এছাড়া আমদানি পণ্যের অধিক মূল্য নির্ধারণ, আয়কর ফাঁকি দেওয়া, অবৈধ চ্যানেলে বিদেশে টাকা পাঠানো, এগুলো কিন্তু সবগুলো মুদ্রা পাচারের অন্তর্ভুক্ত। এটি এসেছে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্টে। এরপরে প্রশ্ন হলো যে ঘূর্ণিঝড় সিডর ও আয়লা বাংলাদেশে আঘাত হানে কত সালে? এটি বাংলাদেশে আঘাত এনেছিল ২০০৭ এবং ২০০৯ সালে। ২০০৭ এবং ২০০৯ সালে। আপনারা অনেকে জানেন না যে আমাদের চ্যানেলে অলরেডি জেনারেল অংশের মডেল টেস্ট অনেকগুলো হয়ে গেছে। প্রায় জেনারেল অংশের ৯টি মডেল টেস্ট হয়ে গেছে। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের মডেল টেস্টগুলো দেখতে পারেন। মডেল টেস্টগুলো মূলত হচ্ছে আপনার পোস্ট ব্যাংকের আঙ্গিকেই তৈরি করা হয়েছে অনেকগুলো। আ এর পরবর্তীতে আমরা আপনাদের জন্য সাবজেক্ট ভিত্তিক হচ্ছে মডেল টেস্ট শুরু করব, যারা ১৯তম শিক্ষক নিবন্ধন দিবেন তাদের জন্য শুধুমাত্র। আর শেষ মুহূর্তে ফাইনাল সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন। এরপরে প্রশ্নটি হলো যে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO, তাহলে WTO কি? একটি বিশ্ব বাণিজ্য সংস্থা। এটি প্রতিষ্ঠিত হয়েছিল কোন চুক্তির মাধ্যমে? দেখুন এটি প্রতিষ্ঠিত হয়েছিল মূলত মারাকেশ চুক্তির মাধ্যমে। এরপরে প্রশ্ন হলো, কোন ভূ রাজনৈতিক তত্ত্ব বিশ্ব আধিপত্যের চাবিকাঠি হিসেবে ইউরেশিয়ার নিয়ন্ত্রণকে সমর্থন করে? এটি মূলত সমর্থন করে হার্টল্যান্ড তত্ত্বের বিশ্ব আধিপত্যের মাধ্যমে। এরপরে প্রশ্ন হলো যে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের ইউএনএফসিসি এর প্রথম কনফারেন্স অব দি পার্টিস সিওপি কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? অর্থাৎ এটির যে প্রথম কনফারেন্সের কথা বলা হয়েছে। দেখুন এখানে আমরা নোট রেখেছি, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের ইউএনএফসিসি প্রথম কনফারেন্স অব দি পার্টিস বা স্কপ 1 ১৯৯৫ সালে জার্মানির বার্লিন শহরে অনুষ্ঠিত হয়েছিল। তাহলে ১৯৯৫ সালে জার্মানির বার্লিন শহরে অনুষ্ঠিত হয়েছিল, এখানে কিন্তু সঠিক উত্তর নেই। এটি এসেছে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্টে। এরপরে প্রশ্ন হলো যে কোন প্রাক্তন রাষ্ট্রপ্রধান প্রথম ইন্দো প্যাসিফিক শব্দটি জনপ্রিয় করেছিলেন? এটি জনপ্রিয় করেছিলেন যে শিনজো অ্যাবে। এরপরে প্রশ্ন হলো, বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে? বাংলাদেশের সংবিধান কার্যকর করা হয়েছিল ১৬ ডিসেম্বর ১৯৭২। অনেকবার রিপিট প্রশ্ন, এটি কিন্তু ৫০তম বিসিএস এসেছে। সংস্কার কমিশন নতুন সংস্থার প্রস্তাবে বাংলাদেশ সংসদের উচ্চকক্ষে কতটি আসন প্রস্তাব করে? মোট ১০০টি আসন প্রস্তাব করা হয়েছে। তবে তবে এখনো কিন্তু আমি রাজনৈতিক বিষয় বলব না। তবে এখনো কিন্তু বিএনপি যে আমাদের যে হ্যাঁ ভোট রয়েছে সেটাতে কিন্তু এখনো কোনো মতামত দেননি। এখন এখানে রয়েছে বাংলাদেশের পদ্মা ও যমুনা নদীর শাখা নদীগুলো কোনগুলো? বাংলাদেশের পদ্মা ও যমুনা নদীর শাখা নদী হচ্ছে যে গড়াই এবং ধলেশ্বরী। গড়াই এবং ধলেশ্বরী। জেলায় রেল সংযোগ নেই, অর্থাৎ এখানে হবে কোন জেলায়?
কোন জেলায় রেল যোগাযোগ নেই সেটি জানতে চাওয়া হয়েছে। জামালপুর জেলায় রেল যোগাযোগ রয়েছে। এরপরে নাটোরে রেল যোগাযোগ রয়েছে, নেত্রকোনাতেও রয়েছে, কিন্তু পটুয়াখালীতে কিন্তু রেল যোগাযোগ নেই। তাহলে সঠিক উত্তর হবে কি পটুয়াখালী। এরপরে প্রশ্ন হলো কোনটি ব্রিক্স এর প্রধান লক্ষ্য? দেখুন ব্রিক্স এর প্রধান লক্ষ্য হচ্ছে মূলত অর্থনৈতিক, অর্থাৎ যে অর্থনৈতিক দেশগুলোর স্বার্থ রক্ষা। এখানে এটি হবে যে বিশ্ব আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার পূর্বক উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর স্বার্থ রক্ষা। এটি হচ্ছে কি যে ব্রিক্স এর মূলত প্রধান লক্ষ্য। এরপরে প্রশ্ন হলো বাংলাদেশের সংবিধানের রক্ষাকর্তা কে? বাংলাদেশের সংবিধানের রক্ষাকর্তা হলো প্রধান বিচারপতি। এরপরে দেখুন যে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের অন্যতম প্রভাব কি? অন্যতম প্রভাব হলো যে রপ্তানি বাড়ানো, এটি হচ্ছে অন্যতম প্রভাব। মিয়ানমারে পরিচালিত স্ক্যাম সেন্টারগুলোর মোকাবেলায় সম্প্রতি কোন দেশ স্ক্যাম সেন্টার স্ট্রাইক ফোর্স চালু করেছে? সম্প্রতি কোন দেশ? আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি স্ক্যাম সেন্টার স্ট্রাইক ফোর্স চালু করেছে। প্রাচীন যে হরিকেল জনপদটি কোন কোন বিভাগের সমন্বয়ে গঠিত? এটি প্রিভিয়াস ইয়ারই বিসিএস এর প্রশ্ন। আমরা জানি যে হরিকেল জনপদটি মূলত চট্টগ্রাম এবং সিলেট অংশকে নিয়ে গঠিত। কোন সংস্থা বাংলাদেশের জিডিপি গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট হিসাব করে? কোন সংস্থা? বাংলাদেশের মূলত যে বাংলাদেশ পরিসংখ্যান যে ব্যুরো রয়েছে সেটি কিন্তু এই জিডিপির পরিমাণ হিসাব করে থাকে। এরপরে প্রশ্ন হলো বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান উৎস কোনটি? বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান উৎস হচ্ছে তৈরি পোশাক রপ্তানি। আমরা কিন্তু সকল ২০২৬ সালে জানুয়ারি মাসে আসা সকল পরীক্ষার জিকে প্রশ্ন সমাধান করছি। বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় কোথায়? বাংলাদেশের বাইরে আপনার প্রথম শহীদ মিনার স্থাপিত হয়েছিল যুক্তরাজ্যে। এরপরে প্রশ্ন হলো যে বাংলাদেশের মধ্যম আয়ের ফাঁদে অর্থাৎ মিডল ইনকাম ট্র্যাপ পড়ার ঝুঁকি মূলত কোন কাঠামোগত প্রতিবন্ধকতার সাথে যুক্ত? বাংলাদেশ এটি কোন প্রতিবন্ধকতার সাথে যুক্ত? সেটা হচ্ছে আপনার যে পুঁজি বৃদ্ধি, অর্থাৎ পুঁজি বৃদ্ধি সত্ত্বেও মোট উৎপাদনশীলতার বৃদ্ধি ধীরগতি হওয়া। কোন জলবায়ু চুক্তির অধীনে সবুজ জলবায়ু তহবিল বা গ্রিন ক্লাইমেট ফান্ড প্রতিষ্ঠা করা হয়েছিল? দেখুন এটি প্রতিষ্ঠা করা হয়েছিল মূলত ক্যানকুন চুক্তির মাধ্যমে। এরপরের প্রশ্ন হলো যে পারস্য উপসাগর থেকে জ্বালানি তেলের প্রভাব রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে ডক্ট্রিন অনুসরণ করে, অর্থাৎ কি অনুসরণ করে? মার্কিন যুক্তরাষ্ট্র মূলত তারা হচ্ছে কার্টার ডক্ট্রিন অনুসরণ করে থাকে। কোন দুটি দেশ সম্প্রতি ন্যাটোতে যোগদান করেছে যা ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন রূপ প্রদান করেছে? অর্থাৎ সাম্প্রতিক প্রশ্ন। আমরা জানি যে সুইডেন এবং ফিনল্যান্ড তারা হচ্ছে সম্প্রতি এই দুটি দেশই কিন্তু ন্যাটোতে যোগ দিয়েছে। বাংলাদেশের উন্নয়ন ধারার সবচেয়ে বড় কাঠামোগত বৈপরীত্য কোনটি? বৈপরীত্য হলো এখানে দেখুন যে শক্তিশালী সামষ্টিক অর্থনৈতিক সূচকের পাশাপাশি দুর্বল প্রাতিষ্ঠানিক শাসন ব্যবস্থা। চীনের উদ্যোগে চালু করা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এর প্রাথমিক লক্ষ্য কি? দেখুন এটির প্রাথমিক লক্ষ্য হলো যে বাণিজ্য এবং অবকাঠামোর একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করা। এটি হচ্ছে তার প্রধান কিন্তু লক্ষ্য। এরপরে প্রশ্ন হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে রাশিয়ার কাছ থেকে আলাস্কা ক্রয় করেছিল? রাশিয়ার কাছ থেকে তারা আলাস্কা ক্রয় করেছিল মূলত 1867 সালে। এরপরে প্রশ্ন হলো যে বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থা দুর্বল হওয়ার পিছনে সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব কোনটি? সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব হচ্ছে যে আপনার যে সংবিধানে আর্থিক ক্ষমতার যে বিকেন্দ্রীয় বা বিকেন্দ্রীয় বিধান থাকা সত্ত্বেও বাস্তবে তা কেন্দ্রীয় সরকারের হাতে কেন্দ্রীভূত। এখানে অপশন বোঝা যাচ্ছে না। এটি হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। এরপরে দেখুন যে বাংলাদেশের উচ্চ ফলনশীল উফশী জাতের ধান ও গমের নাম কি? উচ্চ ফলনশীল উফশী জাতের ধান এবং গমের নাম এটা হচ্ছে যে ব্রিশাইল এবং বলাকা। এটি কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে বলাকা। কোনটি ইউনেস্কো যে ইনটেনজিবল কালচারাল হেরিটেজ, এখানে রয়েছে যে ইনটেনজিবল কালচারাল হেরিটেজ ইউনেস্কো এর অন্তর্ভুক্ত? বাংলাদেশে দেখুন আমরা জানি যে বাউল গান, এটিও কিন্তু বিগত সালের বিসিএস এর প্রশ্ন, রিপিট প্রশ্ন। কোন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যায় না? দেখুন এখানে বলেছে আপিল করা যায় না কোন আদালতের বিরুদ্ধে, সেটা হচ্ছে সামরিক আদালতের বিরুদ্ধে আপিল করা যায় না। অপারেশন ড্যাশ লোহিত সাগরে হুতি হামলার জবাবে মার্কিন নেতৃত্বাধীন সামুদ্রিক নিরাপত্তার উদ্বেগ,
এটি মূলত কোনটি অর্থাৎ অপারেশন কোন অপারেশন সেটা নাম জানতে চাওয়া হয়েছে। এটি হচ্ছে যে প্রসপারিটি গার্ডিয়ান অপারেশন। এরপরে প্রশ্ন হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যে একাস চুক্তির প্রাথমিক লক্ষ্য কি? দেখুন একাস চুক্তির প্রাথমিক লক্ষ্য হচ্ছে পরিবেশ সুরক্ষা। এরপরে প্রশ্ন হলো যে বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা। এর পরের প্রশ্ন আমরা দেখব যে বিশ্ব অর্থনীতিতে পেপার গোল্ড বলতে কি বোঝায়? বিশ্ব অর্থনীতিতে মূলত পেপার গোল্ড বলতে বোঝানো হয় যে বিশেষ উত্তোলন অধিকার বা এসডিআর। শ্রম নির্ভর অর্থনীতি থেকে উৎপাদন ভিত্তিক অর্থনীতিতে রূপান্তরের পথে বাংলাদেশের সবচেয়ে বড় বাধা কোনটি? বাংলাদেশের সবচেয়ে বড় বাধা হচ্ছে যে দক্ষ মানব সম্পদের ঘাটতি এবং এর অসামঞ্জস্য। অর্থাৎ আহ, শিক্ষার সাথে এর কর্মক্ষেত্রে অসামঞ্জস্য রয়েছে বাংলাদেশে। 2023 সালে এপ্রিল থেকে কোন বিদ্রোহী আধাসামরিক গোষ্ঠী সুদানের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে গৃহযুদ্ধে লিপ্ত ছিল? এটি লিপ্ত রয়েছে, সেটি হচ্ছে যে এখানে দেখুন যে রাজাপিড সাপোর্ট ফোর্স বা আরএসএফ। কোনটি জাতিসংঘের প্রতিষ্ঠান নয়? এখানে জাতিসংঘের প্রতিষ্ঠান নয়, সেটি হচ্ছে যে ডব্লিউটিও। ডব্লিউটিও এটি কিন্তু জাতিসংঘের প্রতিষ্ঠান নয়। এরপরে প্রশ্ন হলো যে ব্রিক্স কর্তৃক অবকাঠামো এবং টেকসই উন্নয়ন প্রকল্পের অর্থায়নের লক্ষ্য প্রতিষ্ঠিত হয় কি? এটির অর্থায়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল যে এনডিবিভি। এরপরে দেখুন বাংলাদেশ সরকার এবং পিসিজেএসএস এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেটা হচ্ছে 2রা ডিসেম্বর 1997। এটি কিন্তু অনেকবার এসেছে, অর্থাৎ অনেকবার রিপিট প্রশ্ন। এরপরে দেখুন যে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বিভক্তিকারী রেখার নাম কি? যে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে যে বিভক্তিকারী রেখা সেটাকে কত, এখানে বলেছে কত উত্তর অক্ষাংশ, সেটা হচ্ছে 38 ডিগ্রি উত্তর অক্ষাংশে রয়েছে। কোন এলাকাটি বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন জনযুদ্ধ ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত আব্দুল হালিম চৌধুরী দ্বারা গঠিত আঞ্চলিক বাহিনীর আওতাধীন এলাকা ছিল না? কোন এলাকা ছিল না? সেটা হচ্ছে যে কালিয়াকৈর। এছাড়া ধামরাই, কেরানীগঞ্জ, সাভার এগুলো আপনার এলাকাভুক্ত ছিল। যে হ্যাবিয়াস কর্পস রিট দায়ের করা হয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ লঙ্ঘনের কারণে? আমরা জানি যে সংবিধানের মূলত 33 নম্বর অনুচ্ছেদ লঙ্ঘনের কারণে এই রিট দায়ের করা হয়। কোন ফসলটি রপ্তানি বহুমুখীকরণের সম্ভাবনাময়? আমরা জানি পাট হচ্ছে একটি বহুমুখী রপ্তানি করার সম্ভাবনাময় একটি প্রোডাক্ট। এরপরে প্রশ্ন হলো দেখুন যে আফ্রিকান উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? আফ্রিকান উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর মূলত অবস্থিত যে আবিদজানে। এরপরে প্রশ্ন হলো যে আন্তর্জাতিক অর্থায়নের ভিত্তি স্থাপনে ব্রেটন উডস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ব্রেটন উডস এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল যে নিউ হ্যাম্পশায়ারে। ড্যাশ কনভেনশন বিপজ্জনক বর্জ্যের সীমান্ত পরিবহন নিয়ন্ত্রণ করে। দেখুন এটি মূলত সঠিক উত্তর হবে যে বাসেলস কনভেনশন বিপজ্জনক বর্জ্যের আন্তঃসীমান্ত পরিবহন নিয়ন্ত্রণ করে থাকে। বাংলাদেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি? বাংলাদেশের সর্বশেষ সিটি কর্পোরেশন হচ্ছে ময়মনসিংহ। এটি অনেকবার রিপিট কোশ্চেন। তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশ বিষয়বলী জিকে 30টার মধ্যে প্রায় 12 থেকে 13টি কিন্তু হুবহু রিপিট কোশ্চেন এসেছে বিগত সালের। এরপরের প্রশ্ন রয়েছে বাংলাদেশ কত সাল থেকে গ্রীষ্মকালীন অলিম্পিক অংশগ্রহণ করে আসছে? বাংলাদেশ মূলত 1984 সাল থেকে যে গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করে আসছে। মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি এমআইজিএ কোন সংস্থার অংশ? এটি মূলত যে বিশ্ব ব্যাংক গ্রুপ রয়েছে এই সংস্থাটির অংশ। এরপরে দেখুন বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ কোনটি? সর্বোচ্চ কর্তৃপক্ষ হচ্ছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। এরপরে প্রশ্ন হলো যে 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ইফাদ এসডিজি কোন দুটি লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে? সেটি হচ্ছে আপনার লক্ষ্যমাত্রা 1 এবং 2। পরের প্রশ্ন হলো যে জলবায়ু কূটনীতিতে যে কমন বাট যে ডিফারেন্সিয়েটেড যে রেসপন্সিবিলিটিস সিবিডিআর সংক্ষেপে নীতি প্রথম কোথায় স্বীকৃত হয়েছিল? এই নীতি প্রথম স্বীকৃত হয়েছিল যে রিও ঘোষণার মাধ্যমে। এরপরে দেখুন যে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? এখানে তৈরি পোশাক রপ্তানিতে আমরা জানি যে শীর্ষ দেশ হচ্ছে চীন।
এরপরে প্রশ্ন হলো যে প্রাচ্যের ড্যান্ডি নামে খ্যাত কোনটি? প্রাচ্যের ড্যান্ডি নামে খ্যাত হলো আপনার যে নারায়ণগঞ্জ। প্রাচ্যের ড্যান্ডি নামে খ্যাত হলো নারায়ণগঞ্জ। এরপরে প্রশ্ন হলো যে বাংলাদেশ রেলওয়েকে প্রশাসনিক কাজের সুবিধার্থে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছে? আমরা দেখেছি যে বর্তমান যে ঈদের সময় মানুষ কিন্তু এটির সুফলতা ভোগ করবে। বাংলাদেশ রেলওয়েকে প্রশাসনিক কাজের সুবিধার্থে মূলত ২টি অঞ্চলে ভাগ করা হয়েছে। এরপরের প্রশ্ন দেখুন যে সামুরাই শব্দটি ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে? সামুরাই শব্দটি ব্যবহৃত হয় আপনার জাপানে। এরপরের প্রশ্ন হলো বাংলাদেশের মোট ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য কতটি? এটা হচ্ছে লাস্ট আপডেট প্রশ্ন। সর্বমোট জিআই পণ্য হচ্ছে ৬২টি। আ এরপরের প্রশ্ন হলো দেখুন যে সম্রাট বাবরের সমাধি কোথায় অবস্থিত? সম্রাট বাবরের সমাধি অবস্থিত এটি হচ্ছে কাবুলে। কাবুলে সম্রাট বাবরের স্থাপিত অবস্থিত। এখানে ১ম প্রশ্ন হচ্ছে যে ১ নটিক্যাল মাইল কত ফুট? এখানে ১ নটিক্যাল মাইল কত ফুট? দেখুন এখানে ১ নটিক্যাল মাইল বা সামুদ্রিক মাইল হলো আন্তর্জাতিকভাবে নির্ধারিত প্রায় আ এখানে ৬০৭৬.১২ ফুট বা মিটারে যদি করেন তাহলে ১৮৫২ মিটার হবে। তাহলে এখানে কি সঠিক উত্তর হবে? এখানে যে ৭৬ কিন্তু নাই। তাহলে এখানে ৭৬ এর কাছাকাছি রয়েছে কি ৮০, এটি কিন্তু সঠিক উত্তর বলা যায়। এরপরে দেখুন যে মুক্তিযুদ্ধে ১ নম্বর সেক্টর ছিল নিচের কোনটি? ১ নম্বর সেক্টর ছিল চট্টগ্রাম। এরপরে প্রশ্ন হলো যে ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীনে অবস্থিত? ট্যারিফ কমিশন এটি হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে অবস্থিত। কোন দেশটি ২ টি মহাদেশে অবস্থিত হয়েছে? আমরা জানি মূলত এখানে যে তুরস্ক রয়েছে, তুরস্ক কিন্তু ২ টি দেশে অবস্থিত। এই ছিল আমাদের ২০২৬ সালের জিকের ১ম অংশ। ভিডিও বড় হয়ে যাবে। এজন্য আমরা ২য় অংশ কিন্তু ভিডিও দিব। সবাইকে দেখার জন্য অনুরোধ রইল।